তারানাথের কাছে একবার অমরেন্দ্র নামের এক ব্যক্তি আসেন। তিনি নাকি মাঝে মধ্যে এমন কিছু দেখতে পান যা আর কেউ পায় না। কি এমন দেখতে পান তিনি? তার বাড়িতে গিয়েই বা কি বুঝতে পারবেন তারানাথ? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অমরেন্দ্র সাধনা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে অভিষেক ও RNM অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অমরেন্দ্র সাধনা। তারানাথ যে অন্ধকার জায়গাটার সামনে দাঁড়িয়ে রয়েছে, তার এদিকে ওদিকে তাকালে যা দেখা যাবে তার সবকিছুই পরিত্যক্ত। এই গোটা জঙ্গলটা বহু বছর আগেই পরিত্যক্ত হয়ে গেছে। আর এই জঙ্গলে দিনের বেলাতেও গ্রামের মানুষ প্রয়োজন ছাড়া আসে না। তবে গ্রামের শেষে যে চাষিদের দল রয়েছে, সেসব ঘরের মেয়ে বউরা মাঝে মাঝে এই জঙ্গলে কাঠ নিতে আসে। অনেকে আসে বনমুরগি ধরতে, অনেকে আসে গাছের ফল পেড়ে নিয়ে যেতে। তবুও এই জঙ্গল নিয়ে গোটা গ্রামের মানুষের মনে একটা ভয় রয়েছে। তবে সেই ভয়ের যে আসল কারণ কি তা কেউ জানে না। এত রাতে যদি চাঁদের আলো না থাকতো, তাহলে এই জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলা খুব একটা কঠিন কাজ হতো না। সেটা তারানাথ ভালোভাবে বুঝতে পারছিল। কিন্তু যে কাজে সে এসেছে, সেই কাজটা যে তাকে করতেই হবে। আর এমন রাত ছাড়া অন্য কোনো সময় সে কাজ করা সম্ভব নয়। তারানাথ সেই কারণে এদিক ওদিক তাকিয়ে একবার দেখে নিল। যতটা সে শুনেছে, এই জঙ্গলের মধ্যে একটা মানুষের বেশি কেউ প্রবেশ করলে যা দেখতে সে এসেছে সেটা দেখা যাবে না। আজকে যেন সেটা না হয়, তাহলে এত রাতে এখানে আসাটা তার বিফল হয়ে যাবে। একবার কোমরের কাছে গুঁজে রাখা জিনিসটা পরীক্ষা করে নিল। সে হাত ঠেকাতেই বোঝা গেল, হ্যাঁ, কোমরে সেটা গুঁজে রাখা রয়েছে। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। জঙ্গলের মাটিতে শুকনো পাতা পড়ে একটা খসখস শব্দ হচ্ছে। সেই পাতার উপর পা ফেললে সেই শব্দটা যেন বড় অদ্ভুত বলে মনে হচ্ছে। যেন মনে হচ্ছে একা নয়, তাকে অনুসরণ করে এই জঙ্গলের মধ্যে আরো কেউ ঢুকে পড়েছে। আর তারানাথের চলার শব্দ থেমে গেলেই তার পায়ের কাছ থেকে ভেসে আসা শব্দটাও যেন থেমে যাচ্ছে। এমন গভীর রাতে বাড়ির বাইরে ঘন জঙ্গলের মধ্যে তারানাথ রয়েছে। কিন্তু এই জঙ্গল সম্পর্কে যতটা শুনেছে, তাতে সমস্ত কিছু থেকেই আলাদা এই জঙ্গল। আর এই জঙ্গলে আসলে কি রয়েছে সেটা সে নিজেও জানে না। এই জঙ্গলে পা দেওয়ার পর থেকে মনের মধ্যে অদ্ভুত কোনো অনুভূতি হয়নি। কোনো অশুভ শক্তি যে রয়েছে সেটাও সে বুঝতে পারেনি। তবে জঙ্গলের আশেপাশের বাতাসটা কেমন যেন অদ্ভুত, যেন একটু বেশিই শান্ত। যে মাঠ পেরিয়ে জঙ্গলে এসে ঢুকেছে, সেই মাঠ পার করার সময় বাতাসে হাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু জঙ্গলে ঢোকার পর থেকে তেমন কোনো শব্দ নেই। রাতের বেলা জঙ্গলে অনেক কিছু শব্দ শোনা যায়। রাত জাগা পাখি, শিয়ালের শব্দও শোনা যায়। এমনকি ঝিঁঝি পোকার ডাকও শোনা যায় মাঝে মাঝে। এই জঙ্গলে তো তেমন কিছুই নেই। মনে হয় যেন আশেপাশের পরিবেশটা থেকে এই জঙ্গলটা কোনো এক অজানা কারণে এই রাতে আলাদা হয়ে গেছে। মনে মনে ভাবল, আজ রাতে যদি তেমন কিছুই দেখা না যায়, তাহলে কাল দিনের বেলা একবার এখানে আসতে হবে। দিনের বেলাও কি জঙ্গলটা এমনই অদ্ভুত থাকে, সেটা দেখতে হবে। তবে আলাদা করে বলার মতো কোনো বৈশিষ্ট্য কিন্তু এই রাতের বেলা চাঁদের আলোয় চোখে পড়ল না। জঙ্গলের মধ্যে ছোট বড় মাঝারি সব রকমের গাছ পাওয়া যায়। কোথাও কোথাও মাটি নরম, কোথাও আবার শক্ত রুক্ষ মাটি। তারানাথ যেখানে এসে দাঁড়িয়েছে, তার চারপাশটা সামান্য খোলা মতো জায়গা।
একটু দূরে গাছের দল শুরু হয়েছে। ছোট জঙ্গল ছাড়া আশেপাশে কয়েক হাতের মধ্যে তেমন কিছুই নেই। আর তার একদম মাঝখানে রয়েছে সেই গাছটা। রাতের আলো অন্ধকারে গাছটা যে কি গাছ সেটা ভালোভাবে বোঝা গেল না। দূর থেকে দেখে মনে হলো গাছের পাতাগুলো বেশ লম্বা, অনেকটা বট গাছের মতনই মনে হলো। তারানাথ আরো কয়েকবার সামনের দিকে এগিয়ে গেছে। এমন সময় মনে হলো বট গাছের তলায় আধো অন্ধকারে কে যেন বসে রয়েছে। কিন্তু তার স্পষ্ট মনে আছে এখানে সে যখন প্রথমে এসেছিল তখন গাছের তলায় কাউকেই বসে থাকতে দেখেনি। তাহলে এই একটা মুহূর্তের মধ্যে গাছের তলায় কে এসে বসল? কেউ যে তার পিছু পিছু এখানে এসে পড়বে সেটাও তো সম্ভব নয়। আসার পথে বারবার এদিক ওদিক তাকে সে দেখেছে। তাহলে গাছের তলায় যে বসে রয়েছে তাকে ভালোভাবে দেখাও সম্ভব হতো। চাঁদের আলোটা গিয়ে পড়েছে বট গাছের পাতার উপরে। বট গাছের পাতা আর ঝুড়ির জন্য নিচের দিকটা কেমন যেন অন্ধকার হয়ে রয়েছে। যে নিচে বসে রয়েছে তার মুখটা সেই চাঁদের আলোয় দেখা যাচ্ছে না। তার বুকের থেকে নিচের অংশটুকু চাঁদের আলোয় মোটামুটি ভাবে দেখা যায়। তার পরনে একটা লাল রঙের কাপড়, তাছাড়া আর কিছুই বোঝা যায় না। তারানাথ অবাক হয়ে বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর কি একটা মনে হতে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যেতে লাগবে, ঠিক তখনই বটগাছের দিক থেকে একটা শব্দ শোনা গেল। যেন মনে হলো কোনো একটা ছোট্ট ফাটলের ভেতর থেকে প্রবল বেগে হাওয়ার শব্দ বাইরে বেরিয়ে আসছে। কিন্তু আশেপাশে কোথাও সামান্য হাওয়া নেই। একটু আগে পর্যন্ত কোথাও সামান্য শব্দও ছিল না। তাহলে হঠাৎ করে এমনটা হলো কি করে? একবার মনে হলো তাহলে কি গ্রামের লোকেরা যা বলেছিল কিংবা সেই সাধু যা বলেছিলেন তার সবকিছুই সত্যি? আর যদি সেটাই হয় তাহলে ওই বট গাছের নিচে যে বসে রয়েছে তার মুখটা অন্তত একবার তাকে দেখতেই হবে। মনের মধ্যে এসব ভেবে নিয়ে তারানাথ আস্তে আস্তে বট গাছের যত সামনের দিকে এগিয়ে যেতে লাগলো ততই বুঝতে পারল সেই শব্দটা আরো বেশি জোরে শোনা যাচ্ছে। যখন একদম বটগাছের কাছে চলে গেছে তখন যেন সেই বসে থাকা লোকটার সম্বিত ফিরল। আর সাথে সাথেই সে একটা কাজ করল। সে তার ডান হাতটা তুলে আকাশের দিকে করল, তারপর অদ্ভুতভাবে নিচের দিকে নামিয়ে আনল। তার সাথে সাথে ঘটে গেল একটা ঘটনা। তারানাথ নিজেও যে ব্যাপারটা কল্পনা করতে পারেননি তেমন একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। এতক্ষণ শান্ত হয়ে থাকা জঙ্গলটার মাথার ওপর হঠাৎ করেই যেন একটা ঝড় উঠল, আর তার সাথে ভেসে আসতে লাগলো অদ্ভুত কিছু শব্দ। সেই শব্দগুলো হাসি না কান্না নাকি চিৎকার তার কোনো কিছুই বোঝা সম্ভব নয়। আর এই সব কিছুর মধ্যে তারানাথ আরও একটা ব্যাপার বুঝতে পারল। এই আধো অন্ধকারের মধ্যে বসে থাকা লোকটার মুখটা সে কেমন যেন অস্পষ্ট বুঝতে পারছে। সেই লোকটা এখন হাসছে, সেই হাসিটাও তারানাথ বুঝতে পারছে, কিন্তু চাঁদের আলো তার মুখে গিয়ে পড়ছে না। এমন অদ্ভুত ব্যাপারের কারণ সে বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই মনে হলো তার চোখের সামনে থেকে আস্তে আস্তে সেই বটগাছটা অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। চোখের সামনে এমন একটা অস্বাভাবিক ব্যাপার দেখে তারানাথ বিশ্বাস করতে না পারলেও একটু পরে দেখতে পেল সেই শূন্য হয়ে যাওয়া বটগাছের জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে একটি ছেলে। আর সেখানে কোনো বটগাছ আদেও ছিল কিনা তার কোনো চিহ্ন মাত্র নেই। আচ্ছা কিশোরী, আমি যে শুনেছি এই দুনিয়াতে এমন অনেক জায়গা আছে যেখানে এমন অনেক অলৌকিক ব্যাপার ঘটে যার সাথে বাস্তবের নাকি কোনো যুক্তিই দেখা যায় না। কিশোরী আমার কথায় একবার অবাক হয়ে আমার দিকে তাকালো। সে চায়ের কাপটা তুলে নিয়ে সেটা নামিয়ে রেখে একটু কেশে নিয়ে বলল, দেখো, আমি সমস্ত কিছু যে যুক্তিতর্ক দিয়ে বিশ্বাস করি সেটা তুমি জানো,
তবে এই কথা আমিও স্বীকার করব যে এই দুনিয়াতে সবকিছুই যুক্তিতর্ক দিয়ে বিচার করা যায় না। এমন অনেক ব্যাপার ঘটে যেগুলো তোমার কোনো ক্ষতি করলো না, কিন্তু ব্যাপারটা বড় অদ্ভুত। সেক্ষেত্রে ব্যাপারটার কোনো কারণ তুমি নিজে খুঁজে বার করতে পারবে না। আমার সাথে কিন্তু একবার এরকম একটা ব্যাপার ঘটেছিল। কিশোরীর কথা শুনে একটু চমকে উঠলাম। কিশোরী এমন কথা খুব একটা বলে না। মাঝে মাঝে কথার ছলে তার কাছ থেকে তার অনেক অভিজ্ঞতার কথা শোনা যায়। তারানাথের কাছে গিয়ে সে তো চুপ করেই থাকে। তাই এই ফাঁকে তার কাছ থেকে সে কথা শোনার জন্য বললাম, তোমার এমন কোনো অভিজ্ঞতা আছে নাকি কিশোরী? তা সেটাই না হয় বলে ফেলো। বৃষ্টি যা হচ্ছে বেরোতে তো একটু সময় লাগবে, তার আগে তোমার কথাই না হয় শুনি। বাইরে বৃষ্টিটা সকাল থেকেই বেশ হয়ে চলেছে। সত্যি বলতে এই বৃষ্টি কমবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এমন বৃষ্টিতে ছাতা নিয়ে বাইরে বেরোনোও যাবে না। মাঝে মাঝে এই এলোমেলো হাওয়া দিচ্ছে। একমাত্র বর্ষাতি গায়ে এই সময় বাইরে যাওয়া যায়। তবে আমরা অপেক্ষা করছি বৃষ্টির সামান্য কমে আসার জন্য। খোলা দরজার দিকে তাকিয়ে রইল কিশোরী, তারপর বলল, তুমি জানো, আমার ছোটবেলায় সময়টা কেটেছে গ্রামে। গ্রামের দিকে এমন অনেক গল্প শোনা যায়। আসলে একটু বড় হতে আমি শহরে চলে এসেছিলাম, তাই সেসব কিছুই আমার মনে গভীর দাগ কাটতে পারেনি। গ্রামে থাকলে হয়তো এই ভূত প্রেত এমনকি অলৌকিক সমস্ত ব্যাপার সবকিছুই তোমাদের মতো বিশ্বাস করতাম। তোমরা যে শহরে থেকেও এসব বিশ্বাস করো কি করে, সেটা আমি বুঝি না। একবার প্রবল ইচ্ছে হয়েছিল যে কিশোরীর কথার প্রতিবাদ করি, কিন্তু তাতে আসন্ন গল্পটা বন্ধ হয়ে যেতে পারে। তাই বললাম, আহা, সে কথা না হয় পরে হবে, তুমি বরং যেটা বলছিলে সেটাই বলো। ঘটনা খুব বেশি বড় নয়, বুঝলে, ছোট্ট একটা ঘটনা। তখন গ্রামের দিকে আমি থাকতাম। বয়স কত তা মনে পড়ে না। একদিন ভোরের দিকে ঘর থেকে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে চলে গেছি গ্রামের পাশে একটা দিঘির কাছে। আসলে সকালের দিকে মাঝে মাঝে ওদিকে যাওয়া হতো। তখন শীতের সময় খেজুরের রস খাওয়ার একটা হুজুগ ছিল। সেটাই ছিল আসল কথা। হাঁটতে হাঁটতে গেছি, দেখতে পেলাম দিঘির ধারে খেজুর গাছ থেকে একজন খেজুরের রস পেড়ে নিয়ে যাচ্ছে। যার সঙ্গে দেখা হলো সে আমার চেনা। তার কাছ থেকে সামান্য চেয়ে নিলাম। আমি সত্যি বলতে গ্রামের খুব একটা ডান পিঠে ছিলাম না, তাই গ্রামের লোকেরা আমায় একটু ভালোবাসতো। সে আমাকে খানিকটা রস দিল। রস নিয়ে চলে যাওয়ার সময় কি যে হলো, হঠাৎ করে দেখতে পেলাম ওই যে আমায় খেজুরের রস দিতে দাঁড়িয়েছিল খেজুর গাছের নিচে, সেখানটা ছোট ছোট কয়েকটা গাছপালা গড়ে উঠেছে। একটু এগিয়ে সামনে গেলেই পড়বে দিঘি। আমি খেজুরের রসটা একটা ছোট্ট মাটির ভাঁড়ে করে নিয়ে তারপর আস্তে আস্তে এগিয়ে গেছি সেই দিকে। একটা চিৎকার শুনে পিছনের দিকে ঘুরলাম। এক মুহূর্তের জন্য দেখতে পেলাম লোকটা সেই জঙ্গলের ওপর উবু হয়ে বসে নিজের ডান পায়ে দুটো হাত দিয়ে ধরে চিৎকার করছে। ব্যাপারটা বুঝতে আমার কিন্তু কোনো ভুল হলো না। মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম তাকে সাপে কেটেছে। শীতকালে সাপ বাইরে বেরিয়ে আসে না, তবে অনেক সময় ভোরবেলার দিকে খেজুর গাছের গায়ে কিংবা আশেপাশে কোনো এক সাপ এসে ধরো বিশ্রাম নিচ্ছে। সেই সময় কোনোভাবে লোকটার পা গিয়ে পড়েছে তার গায়ে, আর সাপটাও তাই আক্ষেপ না করে ছোবল বসিয়েছে। কিন্তু গ্রামের দিকে এমন ব্যাপার মাঝে মাঝেই ঘটে। তবে আমি তখন অনেক ছোট। ব্যাপারটা দেখে মুহূর্তের মধ্যে ভয় পেয়ে গেলাম। লোকটা ততক্ষণে হাত তুলে আমার দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। আমি পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে রইলাম। তারপরে ব্যাপারটা যে কি হলো বুঝতে পারলাম না। হঠাৎ করেই দেখতে পেলাম আমার চোখের সামনে চারপাশটা কেমন যেন কুয়াশায় ঢেকে গেল। ব্যাপারটা মুহূর্তের জন্য হলেও তারপর চারপাশটা পরিষ্কার হয়ে গেল। আমি দেখলাম কেউ কোথাও নেই। আর তার চেয়েও সবচেয়ে চিন্তার ব্যাপার যেটা ছিল সেটা হলো আমার হাতে তখন আর মাটির কোনো ভাঁড়ই নেই। একটু আগে যে খেজুর রস আমি খেয়েছিলাম সেই মাটির ভাঁড় আমার হাত থেকে কোথায় যেন উধাও হয়ে গেছে। তবে আরও একটা ব্যাপার কিন্তু ছিল। আমি একটু আগে রস মুখে দিয়েছিলাম। আমার গোটা মুখে সেই রসের একটা স্বাদ রয়ে যাওয়ার কথা, অথচ আমার মুখটা শুকনো, যেন সেখানে কোনো তরল রসই একটু আগে এসে পড়েনি। আমি তখন অনেক ছোট, তখন আমি এই সমস্ত কিছু বুঝে উঠতে পারিনি। সেগুলো বুঝেছিলাম আস্তে আস্তে একটু বড় হওয়ার পর। কিশোরীর কথা শেষ হতেই আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। কিশোরীর মুখে এমন কথা এর আগেও শুনেছি বটে, তবে এমন একটা ব্যাপার বড়ই আশ্চর্যের। তার ছোটবেলার অনেক কথা সে ভুলে গিয়েছে। কিশোরীর একবার একটা দুর্ঘটনা হয়েছিল, তারপর থেকে ছোটবেলার অনেক কথাই সে ভুলে যায়। আর সেই সময় তাকে শহরে আসতে হয়েছিল। মাঝে মাঝে যখন তার সেসব কথা মনে পড়ে,
তখন সে আমাদের সে কথা বলে দেয়। তাই কিশোরী চুপ করতেই আমি বললাম, বড়ই আশ্চর্য ব্যাপার, এমনটা হওয়ার তো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমরা তো তারানাথের কাছে যাব, তারানাথকেই বরং আজকে জিজ্ঞাসা করা যাবে। কিশোরী কিন্তু আমার দিকে তাকালো না, বাইরের খোলা দরজার দিকে তাকিয়েই রইল আগের মতন। আমার মনে হলো কিশোরী যেন আরো কিছু বলতে চাইছে, তাই আমি আর কথা বাড়ালাম না। কিশোরী বলল, ব্যাপারটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে না হয় একটা ধারণা আমি করে নিতে পারতাম। মনে করতাম হয়তো আমি চোখের ভুল কিছু দেখেছি। মাঝে মাঝে ওই লোকটা আমায় ওখানে খেজুরের রস দিত, তাই আমি হয়তো ব্যাপারটা কল্পনা করে ফেলেছি। সেখানে আর আক্ষেপ না করে সেদিনের মতো ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এসেছিলাম বটে, তবে ব্যাপারটা কিন্তু কাউকে কখনো বলিনি। এখন মনে হয় ব্যাপারটা তখন যদি সবাইকে বলে দিতাম তাহলে হয়তো আসল ব্যাপারটা আর ঘটতো না। আসল ব্যাপারটা মানে? এখনো আরো কিছু বাকি আছে নাকি? যেদিন আমার সাথে এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল তার মাত্র 3 দিন পর ওই লোকটা মারা যায়। শুধু মারা গেলে আলাদা ব্যাপার ছিল, বুঝলে। লোকটা ঠিক ওখানেই মারা গেছিল, আর ওখানে ওভাবে সাপের কামড়েই মারা গেছিল। তবে দুঃখের কথা, ওই সময়ে তাকে বাঁচানোর জন্য সেখানে কেউ উপস্থিত ছিল না। লোকটা অনেক ভোরবেলা ওখানে যেত, আর দিঘির পাড়ের ওই খেজুর গাছগুলো এমন একটা জায়গায় ছিল যেদিকে লোক কমই যেত। আমরা হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে গেলে সেখান থেকে খেজুর গাছটা দেখা যেত মাত্র। এমন একটা অদ্ভুত ব্যাপারের কোনো ব্যাখ্যা আমি গোটা জীবনে খুঁজে পাইনি। মাঝে মাঝে মনে হয় জানো তো, আমার ছোটবেলায় আরো অনেক অভিজ্ঞতা রয়েছে, আরো অনেক গল্প রয়েছে। ঠাকুরমশাই যেমন তার গোটা জীবনের সাধনার অভিজ্ঞতার গল্প আমাদের বলে, তেমন যদি আমি সমস্ত কিছু মনে করে বলতে পারতাম তাহলে। না না, তোমার সব মনে করতে হবে না। ওসব মনে করলে আবার শরীরটা অসুস্থ হবে তোমার। আর তুমি তো জানোই কিশোরী, তোমার মাথায় সেই দুর্ঘটনার সময় আঘাত লাগার পর থেকেই ছোটবেলার কথা তুমি বেশিরভাগ ভুলে গিয়েছো। জোর করে সেসব কথা মনে করার কোনো প্রয়োজন নেই। কিশোরীকে কথাগুলো বললাম বটে, তবে মনে মনে আমি চাই কিশোরীর সমস্ত কথা মনে পড়ুক। এই ব্যাপারটা মাত্র কিছুদিন হলো আমি জানতে পেরেছি। কিশোরীর সাথে তার মাসির বাড়িতে একবার গিয়েছিলাম, সেখানে তার মাসি ব্যাপারটা আমাদের জানিয়েছে। এমনকি কিশোরী ব্যাপারটা জানতো, তবে অতটা গুরুত্ব দিত না। আর এই মধ্যাহ্ন বয়সে এসে ছোটবেলার কথা ভুলে যাওয়াটা অতি স্বাভাবিক ব্যাপার। আর আক্ষেপ করতে হবে না, চলো বেরিয়ে পড়া যাক। বাইরে বৃষ্টি কমে এসেছে বলে মনে হচ্ছে। বাইরে বৃষ্টিটা সত্যিই কমে এসেছিল। আমরা তাই আর অপেক্ষা করলাম না, পোশাক বদলে নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। কিশোরী সিগারেট নিয়েই এসেছিল। আজ তেলে ভাজা দোকানটা খোলেনি, তাই বাধ্য হয়ে শুধু সিগারেট আর সামান্য মাখা সন্দেশ তারানাথের জন্য নিয়ে যেতে হলো। তারানাথের বাড়িতে এসে যখন পৌঁছলাম তখন দেখতে পেলাম তার ঘরের দরজা বন্ধ রয়েছে। বৃষ্টির দিনে তারানাথ তার ঘরের দরজা খোলে না। দাওয়ার উপরে উঠে কিশোরী গলা চড়িয়ে বলল, বলি, ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন নাকি? ভেতর থেকে তারানাথের গলা শোনা গেল। তারানাথ বলল, প্রতিবার একই প্রশ্ন করো কেন বাবু? হ্যাঁ, ঘরের দরজা যখন ভেতর থেকে বন্ধ তখন তো আমি ভেতরেই থাকবো। আর তাছাড়া এমন বৃষ্টির দিনে বাইরে কোথায় যাব বলো তো? ঘরের দরজা তখনও বন্ধ। ভেতর থেকে এমন একটা উত্তর শুনে কিশোরী সামান্য হেসে ফেলল, আমিও হেসে ফেললাম। দুজনে মিলে দাওয়ার উপর উঠে ছাতাগুলো একপাশে রেখে গায়ের জল ছাড়তে ছাড়তে একবার পেছনের দিকে ঘুরে তাকালাম। বৃষ্টি টিপটিপ করে হয়ে চলেছে। এমন বৃষ্টিতে তক্তাপোষের কাছে কখনোই বসা যাবে না, তারানাথের ঘরেই বসতে হবে। তারানাথ দরজা খুলতেই আমরা আর অপেক্ষা না করে ঘরের ভেতরে ঢুকে গেলাম। তারানাথ মুখ বাড়িয়ে একবার এদিক ওদিক দেখে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। বলল, এই যা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, থামবার আর নাম নেই। এমন বৃষ্টি হলে কি আর চলে বলো? হ্যাঁ, এই যে তোমরা কত কষ্ট করে এখানে এলে, সেটাও তো একটা ব্যাপার নাকি? আমার মাথায় কিন্তু কিশোরীর বলা সেই কথাগুলো তখনও ঘুরে চলছিল। আমি মনে মনে স্থির করেই রেখেছিলাম তারানাথকে এই কথাগুলো বলবো, তারপর তার কাছ থেকে এই কথার ব্যাখ্যা জানতে চাইব। তাই বললাম, ঠাকুরমশাই, আসলে আজ সকালে কিশোরীর কাছ থেকে একটা কথা শোনার পর থেকে না হঠাৎ করে মনের মধ্যে অনেকক্ষণ ধরে একটা কথা চলছিল, বলবো। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তুমি এখানে আসার পর থেকেই মনে হচ্ছে মনে মনে কিছু একটা ভেবে চলেছ। আর সব কিছু ঠিক আছে তো? কারো কোনো অসুবিধা হয়নি তো?
কিশোরী জানতো আমি কি বলতে চলেছি, তাই সে চুপ করেই রইল, কোনো কথাই বলল না। আমি বললাম, "আহ, না আসলে তা না, আজ সকালেই কিশোরী তার ছোটবেলার একটা অভিজ্ঞতার কথা বলছিল। কিশোরী এমন একটা জিনিস দেখতে পেয়েছিল যেটা ঘটেছিল তার প্রায় 2-3 দিন পরে, অথচ সে যা দেখেছিল তার সবটাই সত্যি হয়েছিল। কিশোরী তখন অনেকটা ছোট ছিল বলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেনি। এখন একটা কথা বলুন, এমন অনেক ঘটনাই তো ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা থাকে না। এমন অলৌকিক ব্যাপার যে ঘটে, এর পেছনে কারণ কি থাকে? অলৌকিক ব্যাপার যে কোথায় ঘটবে আর কিভাবে ঘটবে তা আগে থেকে কখনোই অনুমান করা যায় না। তুমি কিশোরীর ব্যাপারে যে কথা বললে, কিংবা কিশোরী ছোটবেলায় যা দেখেছিল, তেমন ঘটনা আমাদের অনেকের সাথেই হয়তো কোনো এক সময় ঘটেছে। তবে আমরা তার কোনো কিছুই মনে রাখতে পারি না বলে বলতেও পারি না। আমরা হয়তো বুঝতে পারি না, আর তাই বলাও হয়ে ওঠে না। এই দুনিয়াতে প্রতিটি মানুষই তার গোটা জীবনে কোনো না কোনো সময় কারুর না কারুর সাথে হোক কিংবা একা হোক, কোনো না কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছে। আমি যা দেখেছিলাম সে কথা তো আমি আপনাকে বলেছি ঠাকুরমশাই। এবার আপনি আমায় বলুন তো, আমার সাথে ওই ব্যাপারটা কেন ঘটেছিল? তুমি যা দেখেছিলে তাকে এক কথায় বলা যায় ভবিষ্যৎ দর্শন। হুম কোনো একটা কারণে তোমাদের দিঘির পাড়ের খেজুর গাছের জঙ্গল হয়ে উঠেছিল কোনো একটা এমন স্থান যেখানে কোনোভাবে ভবিষ্যৎকে তুমি দেখতে পেয়ে গেছিলে। আর সেই কারণেই তুমি সেদিন সেখানে দেখতে পেয়েছিলে ওই লোকটির মৃত্যু, যা আসলে হয়েছিল তার থেকে কয়েকদিন পরে। এমনটা হতেই পারে। আমি আমার জীবনে অনেকবার এমন অবস্থার সম্মুখীন হয়েছি। তবে সেসব কথা তোমাদের নয়, অন্য একদিন বলবো। আজ তোমাদের সাথে এই বিষয়ে কথা বলতে গিয়ে একটা কথা আমার হঠাৎ করেই মনে পড়ে গেল, সেটাই তোমাদের আজ বলি। তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আমার গোটা জীবনে এমন অনেক অলৌকিক ব্যাপার ঘটেছে যার ব্যাখ্যা তো দূরের ব্যাপার, আসলে কি ঘটেছিল তা আমি নিজেই ভুলে গেছি। তাও তোমাদের বলছি মনে করে, তারপর তোমরা বুঝতে পারবে সব কিছুই। আচ্ছা, একটু ওই তোমাদের পাসিং শো সিগারেটটা দাও দেখি, একটা সিগারেট খাই। কিশোরী সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিতে তারানাথ একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করল। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলতে শুরু করলো তার সেই অলৌকিক অভিজ্ঞতার কাহিনী। সাধনার পথে আমি গ্রামে ঘুরে ঘুরে অনেক কিছুই অভিজ্ঞতা সংগ্রহ করেছিলাম, তা তো তোমরা জানোই। তবে জীবনে কোনো সাধনায় সিদ্ধিলাভ করতে আমি পারিনি। তখনও মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির দেওয়া ক্ষমতা ছাড়া জীবনে খুব বেশি ক্ষমতা অর্জন করতেও আমি পারিনি। তবে তাতে আমার কোনো ক্ষোভ নেই। আমি যা অর্জন করতে পেরেছিলাম তার সবটাই আমার ভাগ্যে লেখা ছিল, আর যা করতে পারিনি তা হয়তো আমার ভাগ্যে কখনোই লেখা হয়নি। যাই হোক, আমার জন্মের সময় আকাশের নীল রঙের যে আলো দেখা গিয়েছিল, সেই আলোই আমার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম আমার জীবন আর 5টা মানুষের মতো অতি সাধারণ হবে না। কাল ভৈরব আমায় দেখা দেওয়ার পর থেকেই আমার জীবনের সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে গিয়েছিল। ঠিক শীতকালে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে যে অদ্ভুত ভাব আসে, তেমন ভাবটাই যেন আমার সব সময় থাকতো। মনে হতো আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছি, আর সেই ঘোর কাটিয়ে কখনোই আমি বাইরে বেরিয়ে আসতে পারবো না। মনে হতো ঘর থেকে বেরিয়ে না পড়লে কোথায় যেন কি একটা হবে না, কি যেন একটা আমি আমার গোটা জীবন থেকে হারিয়ে ফেলবো। তাই দেখতে দেখতে একসময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর তারপরেই যে জীবন শুরু হয়েছিল সেই জীবন আমি কখনোই ভুলব না, কখনোই না। মাঝে মাঝে এখনো একা বসে অতীতের কথা ভাবতে থাকলে বড় আফসোস হয়। আহা, কি ছিল সেই জীবন! এই দেখো দেখি, হ্যাঁ,
তোমাদের কি সব বলতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আসলে বয়স হচ্ছে তো, তাই কখন কি বলতে বলতে কোথায় চলে যাই সব কিছুই ভুলে যাই। তোমরা আবার ভেবো না বাবা যে বুড়োর ভীমরতি হয়েছে। তা তোমাদের যা বলছিলাম আর কি, সেবার বর্ষার সময় আমি একবার গ্রামে ফিরে এসেছিলাম। অনেক দিন ধরেই মাকে দেখার জন্য মনটা কেমন যেন করছিল। ওই একটা পিছু টান ছাড়া আর কোনো পিছু টান কিন্তু আমার কখনোই সংসারে বাঁধতে পারিনি। অনেক সাধু আমায় বলেছিল আমার দ্বারা সাধনা হবে না, সংসারে ফিরে আসতে হবে। এমনটাই হয়েছিল, তবে অনুভব করতে পারিনি কখনো ব্যাপারটা। ওই একমাত্র মাকে দেখার জন্য মাঝে মাঝে আমি গ্রামে চলে আসতাম। সেবার গ্রামে চলে এসেছি, আর গ্রামে ফিরে এলেই আমার বাড়ির লোকেরা আমায় বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়তো। তারা মনে করতো বিয়ে দিলেই বুঝি আমি সংসারে আবদ্ধ থাকব, আমি আবার সংসারের বাঁধনে বাধা পড়ে যাব। বাড়ির ছেলে পথে পথে ঘুরে বেড়াবে, এটা কি আর তারা মেনে নিতে পারে? তাই তারা এই ব্যবস্থা করতে শুরু করেছিল। সেবারও সেই ব্যবস্থা শুরু হয়েছে দেখে বেরিয়ে পড়ব বলে সুযোগ খুঁজছি। এমন সময় একদিন সকালে আমার বাড়িতে এক ভদ্রলোক এসে হাজির। তার বয়স হয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল ভদ্রলোকের বয়স কম করে ওই 60-এর বেশি হবে। লোকটা সকালের দিকে আমার বাড়িতে এসেছিল। তখন আমি ওই দাওয়ার কাছে বসে আমার ঘরে থাকা দু একটা পুঁথিপত্র সামান্য নাড়াচাড়া করে দেখছি। এমন সময় সেদিকে তাকিয়ে দেখতে পেলাম ভদ্রলোক বাড়ির উঠোনের বড় বেড়ার দরজা পেরিয়ে বাড়ির ভেতরে এসে ঢুকছে। তখন আমাদের অবস্থা খুব একটা ভালো না। একসময় আমাদের অবস্থা গ্রামের প্রায় জমিদারের মতো ছিল। সেই ঠাকুরদার কথা যদি বলি, আমার জ্বর কমানোর জন্য জরাসুরের পুজোর সময় কত পাঁটা তিনি বলি দিয়েছিলেন। হ্যাঁ, আর এই কারণে সেই সময় আমাদের অবস্থা খারাপ হতে শুরু করে। কোনো রকমের দিন কাটে। হ্যাঁ, তা সে যাই হোক, ভদ্রলোককে বাড়ির ভেতরে ঢুকতে দেখে আমি সামনের দিকে তাকালাম। খানিকটা হেঁটে এসেছেন তিনি ততক্ষণে। তার হাতে একটা লাঠি, চোখে একটা ভারী চশমা, মাথার সমস্ত চুল সাদা হয়ে এসেছে। ভদ্রলোক দাওয়ার কাছে এসে দাঁড়িয়ে বাবার নাম করতেই আমি উঠে গিয়ে তাকে দাওয়ার একপাশে বসতে দিলাম। তারপর বললাম, আপনি আমার বাবাকে চেনেন? কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। ও হো 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 হো, তুমি আমায় চিনতে পারবে না বাবা। তোমার বাবা আমায় চিনতো। আমি থাকি এই দুটো গ্রামের পাশে। তোমার বাবার সাথে আমার বেশ ভালো পরিচয় ছিল। তবে তোমার বাবা আমার চেয়ে বয়সে বেশ খানিকটা বড় ছিলেন। ছেলেবেলায় তোমাদের বাড়িতে আমি কয়েকবার এসেছি, মনে আছে? হ্যাঁ, আমি যখন এ বাড়িতে আসতাম তখন তোমার জন্য লাল রঙের মাটির পুতুল নিয়ে আসতাম। তার কথা শুনে কেমন যেন মনে হলো ছোটবেলায় সত্যিই কেউ একজন আমার জন্য মাটির পুতুল নিয়ে আসতো। বাবার মুখে শুনতাম সে নাকি বাবার বন্ধু, তার বাড়ি 2 গ্রাম পাশেই। কিন্তু ছোটবেলার কথা সেভাবে মনে না পড়লেও আমি বললাম, ঠিকভাবে মনে পড়ে না, তবুও আপনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই তাই হবে। আসুন আসুন, আপনি বসুন। কিন্তু এ সময় কি মনে করে একটু যদি বলেন। আচ্ছা তারানাথ, শুনছি তুমি নাকি এখন সাধু হয়ে গেছো, তান্ত্রিক হয়েছো নাকি? আমাদের পাশের গ্রামে যখন সেই মন্দিরে বিপদ হলো তখন নাকি তুমি সেখানে গিয়ে সেই বিপদের সমাধান করেছিলে। তাই এই বিপদের দিনে তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে যেতে আর সাহস পেলাম না। তোমরা জানো মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদে কিছু ক্ষমতা আমার রয়েছে। শুভ অশুভ অনেক কিছুই আমি আগে থেকে বুঝতে পারি। কিন্তু এই ভদ্রলোককে দেখে তেমন কিছুই আমার মনে হয়নি। তার আশেপাশে কোনো কালো ছায়া কিংবা কোনো লক্ষণ আমি বুঝতে পারিনি। তাই একটু অবাক হয়েই বললাম, সমস্যাটা মনে হচ্ছে
আপনাদের গ্রামে, তাই তো? কিন্তু কি হয়েছে বলুন তো? ঠিক কথাই বলেছ। সমস্যা আমাদের গ্রামের, কিন্তু গ্রামে তো সবাই থাকি তারানাথ। তাছাড়া ছেলে পিলে নাতি নাতনি নিয়ে সংসার আমাদের সবারই রয়েছে। তবে এখনো বিপদের মতো তেমন কিছু ঘটেনি। তবে একটা ব্যাপার আমি নিজে দেখতে পেয়ে তোমার কাছে এসেছি বাবা। এই কথাগুলো বলার সময় তার মুখটা কেমন যেন হয়ে গেল। তার দুটো চোখ কেমন যেন ভীত হয়ে এলো। তার কপালে একটা চিন্তার ভাঁজ দেখা গেল। এতক্ষণ ধরে হেঁটে আসার জন্য পরিশ্রমে তার কপালে যে ঘাম জমেছিল, সেগুলো কেমন যেন চিকচিক করতে লাগলো। আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, আহ, তুমি কি আমার কথা বিশ্বাস করবে তারানাথ? আসলে আমি যা বলতে চলেছি তা কিন্তু বিশ্বাস করার মতো নয়। তার কথা শুনে এবার আমার সামান্য হাসি পেলেও হাসলাম না। তিনি একজন বয়স্ক মানুষ, বড় বিপদে পড়ে আমার কাছে এসেছেন। সে অবস্থায় তাকে অবজ্ঞা করে হাসা ভালো নয়। তাই একটু গম্ভীর থাকার চেষ্টা করেই বললাম, আপনি আমায় কি বলতে চলেছেন তা আমি জানি না, কিন্তু আমি আমার জীবনে এমন অনেক ব্যাপার দেখেছি, তা অন্য কেউ কেন, আমি নিজেও কখনোই বিশ্বাস করে উঠতে পারিনি। তাই সেসব নিয়ে চিন্তা করবেন না, আপনি বলুন। তিনি তাওয়ার কাছে দুটো পা তুলে গুছিয়ে বসলেন। লাঠিটা একপাশে রেখে আমার কাছে একটু জল চাইলেন। আমি ঘর থেকে জল আর বাতাস এনে দিতেই তিনি তা খেলেন। সত্যি বলতে তাকে দেখে বেশ সম্ভ্রান্ত ঘরেরই মনে হচ্ছিল। তাকে এমন জল বাতাসা খেতে দিতে হলো বলে মনক্ষুণ্ণ হলাম বটে, তবে এমন সময় তাকে আর কী বা দিতে পারি। তিনি জল খেয়ে সামান্য ধাতস্থ হয়ে ধুতির খুঁটে মুখটা মুছলেন। তারপর সেই জল খানিকটা মুখে দিয়ে যেন খানিকটা স্বস্তি পেলেন। তারপর বললেন, তারানাথ, সে কখন থেকে জল খাওয়া হয়নি। তুমি জল খাইয়ে আমায় একটু শান্তি দিলে। তুমি ছেলেবেলায় একবার আমার গ্রামে গিয়েছিলে। একবার নয়, যতদূর মনে পড়ে দুবার গিয়েছিলে। তবে তোমার সেসব খুব বেশি মনে থাকার কথা নয়। তখন তুমি অনেকটাই ছোট। তারপর তো আমিও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে আর আসাই হয় না। যখন এসেছিলাম তখন শুনলাম তুমি নাকি সন্ন্যাস নিয়েছো। সন্ন্যাস নয়, আসলে আমি ভবঘুরে সাধক হয়েছি মাত্র। ভবঘুরের মতো এখানে ওখানে ঘুরে বেড়াই, কিছু জানার চেষ্টা করি। তা তুমি সাধক হও বা সন্ন্যাসী হও, আমি কিন্তু বাবা গোটাটাই সংসারী মানুষ। ছেলে পিলে নাতি নাতনি ধানের জমি এই সমস্ত নিয়ে গোটা জীবন তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। আমার কাছে তুমি তান্ত্রিক বলো, সন্ন্যাসী বলো বা সাধু বলো, এ সবই এক। তবে তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারো বোধহয়। তবে যদিও বিপদ এখনো আসেনি, তবে বিপদ আসতে চলেছে বলে আমার মনে শঙ্কা বেঁধেছে। আপনি যদি আমায় আসল কথাটা খুলে বলেন তাহলে বড় ভালো হয়। আমাদের গ্রামের পাশে একটা জঙ্গল রয়েছে, বেশ ঘন জঙ্গল। সেদিকে গ্রামের লোকেরা খুব একটা যায় না, আর যাওয়ার প্রয়োজনও হয় না। সেই বড় জঙ্গল পেরিয়ে গেলে ও পাশে শুরু হয়েছে লম্বা ধানের জমি। সেই জঙ্গলে মাঝে মাঝে গ্রামের লোকেরা ঢুকতো। জঙ্গলের আশেপাশে যারা থাকে তারা কাঠ কুড়োতে কিংবা অন্য কাজে মাঝে মাঝে জঙ্গলে যায়। গরুগুলো চড়তে চড়তে জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। কি একটা কাজে আমি একদিন দুপুরের সময় সেই জঙ্গলের কাছে গিয়েছিলাম। তুমি হয়তো জানো না তারানাথ, আমার বাবা একসময় আয়ুর্বেদের চর্চা করতেন। বাবার কাছ থেকে কিছু ওষুধের তথ্য আমারও শেখা ছিল। তাই ছোট নাতির বেশ কাশি হয়েছে দেখে একটা জড়িবুটি খুঁজতে সেই জঙ্গলে গিয়েছিলাম। জড়িবুটি বলছি বলে তেমন কোনো দুর্মূল্য জড়িবুটি ভেবে বসো না, তা অতি সাধারণ। সেই সব গাছ ওই জঙ্গলে পাওয়া যায়।
এমনটা আমি আগেও এনেছি সেখান থেকে। খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকেছি। জঙ্গলের বাইরের দিকে গাছপালা গরুতে খেয়ে ফেলেছে, কেউ কেউ গাছ কেটেও নিয়ে গেছে, তাই একটু ভিতরের দিকে ঢুকতে হলো। তা জঙ্গলের মধ্যে অনেকটা এসে ঢুকেছি, মনে হলো জঙ্গলটা এখানে বেশ ঘন হয়ে পড়েছে। আর সেই ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আমার হঠাৎ করে প্রবল ঠান্ডা লাগতে শুরু করলো। আমি যখন গিয়েছি তখন দুপুরের সময়, মাথার উপরে সূর্য রয়েছে, তখন এত ঠান্ডা লাগার তো কথা নয়। প্রথমে ব্যাপারটায় তেমন পাত্তা দিইনি, আরো ভিতরে গিয়ে ঢুকেছি, জড়িবুটি খুঁজে চলেছি, এক সময় পেয়েও গেলাম। তবে ততক্ষণে জঙ্গলের অনেকটা ভেতর এসে পড়েছি বলে সামনের দিকে একবার তাকিয়ে দেখলাম। মনে হলো সামনে একটা ফাঁকা গোল মতো জায়গা আছে, তার মাঝখানে একটা কি গাছ যেন রয়েছে। এর আগে আমি অনেকবার ওই জঙ্গলে এসেছি, কিন্তু এমন কোনো জায়গা কোনোদিন চোখে পড়েনি। ব্যাপারটা দেখে কেমন যেন কৌতূহল হলো। আমি এত বছর ধরেই জঙ্গলের কাছে রয়েছি, অথচ এমন কোনো জায়গা আর এমন কোনো গাছ তো এর আগে আমার চোখে পড়েনি। গাছটা একটা বট গাছের মতো, বট গাছের মতো মোটা লম্বা পাতা, বট গাছের মতো ঝুড়ি নেমে এসেছে, কিন্তু দূর থেকেও মনে হলো গাছটা যেন বট গাছ নয়। যতটা অবাক হয়েছিলাম তার চেয়েও বেশি কেমন একটা কৌতূহল হচ্ছিল। কেমন যেন মনে হচ্ছিল ওই গাছটা এখানে সম্প্রতি আসেনি, সে অনেক আগের গাছ। গাছের বয়স যদিও গাছের গুঁড়ি দেখলে বোঝা যায়, তাই ভেবে সামনের দিকে এগিয়ে গেছি। গাছ থেকে যখন বেশ খানিকটা দূরে রয়েছি, তখন একটা ব্যাপার বুঝতে পারলাম। জঙ্গলের মধ্যে এতক্ষণ ধরে খুব বেশি শব্দ কিন্তু আমি শুনতে পাইনি। গ্রামের দিক থেকে যে শব্দ ভেসে আসছিল এইটুকুই। গাছের বেশ কাছাকাছি চলে আসতেই একটা কেমন যেন অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন মনে হলো ছোট্ট একটা ফাটল থেকে বাতাস বেরিয়ে আসছে একযোগে। জঙ্গল পেরিয়ে সেই গোল মতো জায়গাটায় এসে নামতেই আরো একটা ব্যাপার বুঝতে পারলাম। এই গোটা জায়গার ঘাসটা কেমন যেন অন্যরকম, যেন মনে হচ্ছে গোটা জঙ্গলের মধ্যে এই জায়গাটা যেন হঠাৎ করে সৃষ্টি হয়েছে। এটা এই জঙ্গলের কোনো অংশ ছিল না, বিশ্বাস করো। হঠাৎ করে যেন জঙ্গলের বাইরে থেকে এই অংশ জঙ্গলে এসে পড়েছে। যত দেখছিলাম ততই আমি বেশি অবাক হয়ে যাচ্ছিলাম। গাছটার চারদিকে ঘুরে কিন্তু অন্য কোনো বৈশিষ্ট্য আবিষ্কার করতে পারলাম না আমি। গাছটাকে যখন একবার প্রদক্ষিণ করে ফেলেছি, হঠাৎ মনে হলো জায়গাটার মধ্যে আমি একা নই, যেন অনেকক্ষণ ধরে আমার অলক্ষ্যে কেউ আমায় লক্ষ্য করে যাচ্ছে। পিছনের দিকে তাকাতেই দেখতে পেলাম পিছনে একটা ঝোপ নড়ে উঠল, যেন কেউ আমাকে এতক্ষণ ধরে অনুসরণ করে চলছিল। আরো একবার গাছটাকে প্রদক্ষিণ করলাম, তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম সেই জায়গাটার বাইরে, জঙ্গলের মধ্যে। তারপর গোটা ব্যাপারটা মন থেকে উড়িয়ে দিয়ে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসছি। এমন সময় আকাশের দিকে তাকাতেই দেখতে পেলাম সূর্য পশ্চিম দিকে ডুবতে বসেছে। কিন্তু স্পষ্ট মনে আছে বাবা, যখন আমি এখানে এসেছি তখন সূর্য ছিল কিন্তু মাথার উপরে, আর এখন সূর্য রয়েছে পশ্চিম দিকে। জঙ্গলের মধ্যে আমি এতটা সময় কাটিয়ে ফেললাম, আসলে কিন্তু কিছুই বুঝে উঠতে পারলাম না। তড়িঘড়ি সেখান থেকে বাড়ি ফিরে এলাম। তিনি চুপ করতে আমি তার দিকে উৎসুক ভঙ্গিতে তাকিয়ে বললাম, আচ্ছা, এটাই তাহলে আপনার সমস্যা? কিন্তু এই সমস্যায় আমি... তুমি ভুল করছো তারানাথ, আমার সমস্যা এটা নয়। সেটা ছিল আসল সমস্যার শুরু। সমস্যা তো শুরু হলো তারপর থেকে। বাড়িতে ফিরে ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করে নাতনিকে খাইয়ে দিতে
দুদিনের মাথাতেই সে সেরে উঠল। আমার বাড়িটা দোতলা, মাটির দোতলা ঘর তুমি নিশ্চয়ই দেখেছো তারানাথ। আমার বাড়িটাও তেমনি, দোতলার উপরে একদম উত্তর কোণের ঘরে আমি থাকি। তা একদিন সন্ধ্যের দিকে সেই ঘরের জানলার কাছে বসে একটা আয়ুর্বেদের পুঁথি নিয়ে পড়ে চলেছি। হঠাৎ করে আমার চোখ গেল খোলা জানলা দিয়ে বাড়ির পিছনের দিকে। আমার বাড়ির পিছন দিকে একটা ছোট্ট ডোবা রয়েছে, ডোবার পরে সামান্য একটু জঙ্গল মতো জায়গা, তারপরে শুরু হয়েছে ধানের জমি। সন্ধ্যের অল্প আধো অন্ধকারে সেদিকে তাকাতেই আমি কিন্তু এবার অবাক হয়ে গেলাম। যেন কোনো এক অদ্ভুত মন্ত্র বলে আমার বাড়ির পিছনে ডোবাটা কোথায় অদৃশ্য হয়ে গেছে, আর তার জায়গায় এসে পড়েছে জঙ্গলের মধ্যে থাকা ফাঁকা গোল মতো সেই জায়গাটা, যার ঠিক মাঝখানে রয়েছে সেই বট গাছের মতো অদ্ভুত গাছটা। তার কথাটা শুনে একটা ব্যাপার কিন্তু বুঝতে পারলাম, তিনি মিথ্যে কথা বলছেন না। তার দুটো চোখ ভয়ে কেমন যেন ভীত হয়ে পড়েছে, তার ঠোঁট তীর করে কাঁপছে, কেমন যেন একটা ভয়ে তার গোটা শরীরে একটা অদ্ভুত কম্পন দেখা দিয়েছে। সেভাবেই তিনি কাঁপা গলায় বলতে লাগলেন, তখন সূর্য পুরোপুরি ডুবে যায়নি, সন্ধে হয়ে এসেছে। পশ্চিমা আকাশে সূর্য ডুবে যাওয়ার পরে আকাশটা সামান্য লাল হয়ে রয়েছে। আমার ঘরের পাশে হ্যারিকেন রাখা, কিন্তু সেই আধো অন্ধকারে আমি যে মিথ্যে দেখিনি সেটা আমি হলফ করে বলতে পারি বাবা। মনের ভুল ভেবে তাড়াতাড়ি চোখ ডলে নিলাম, কিন্তু তারপরেও সেই একই দৃশ্য। আমার বাড়ির পিছনে ডোবাটা কোথায় যেন উধাও হয়ে গেছে। সেই বট গাছটার চারপাশের গোল ফাঁকা পরিষ্কার অদ্ভুত ঘাসের জমিটা আমি দেখতে পাচ্ছি। এত দূর থেকে ব্যাপারটা ভালোভাবে দেখা সম্ভব নয়, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমি সেটাও দেখতে পাচ্ছি। তবে আরো একটা ব্যাপার দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সেই বট গাছের নিচে কেউ যেন একটা বসে রয়েছে। যে বসে রয়েছে সে বট গাছের গায়ে হেলান দিয়ে বসেছে। তবে এতটা দূর থেকে এর চেয়ে বেশি কিছু আমার পক্ষে দেখা সম্ভব নয়। তুমি ধারণা করতে পারছো না তারানাথ, সেই মুহূর্তে আমি কতটা ভয় পেয়েছিলাম। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠতে গিয়ে উল্টে পড়ে যাই, হ্যারিকেনটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে যায়। শব্দ শুনে নিচের ঘর থেকে আমার ছেলে বৌমা সকলে ছুটে আসে। ততক্ষণে ভয়ে আমার শরীরে কাঁপুনি দেখা দিয়েছে। আমি কাঁদতে কাঁদতে বিছানার উপর শুয়ে পড়েছি। সেদিন গোটা রাত আমি ভয় থর থর করে কেঁপেছি। আমার গোটা শরীরে জ্বর এসেছিল। পরদিন সকাল হতে জ্বর কিছুটা কমে আসে। কোন রকমে কাঁপতে কাঁপতে মনের সমস্ত শক্তি একত্র করে বাড়ির পিছনে জানলার কাছে আসে দেখতে পাই কোথায় সেই জঙ্গল, কোথায় সেই বট গাছ, আর কোথায় সেই বট গাছের নিচে এসে বসা সেই লোকটা। পিছনে আগের মতোই রয়েছে সেই ডোবা, তার পিছনে সেই ছোট্ট জংলা মতো জায়গাটা। তারপরে শুরু হয়েছে ধানের জমি। মাঝে মাঝে কোনো ব্যাপার আমাদের মনে সুদূর প্রসারী একটা প্রভাব ফেলে যায়, তার জন্যও আমরা এমনটা দেখতে পারি। তিনি এবার আমার কথায় সামান্য হাসলেন, তবে তার হাসিটা কেমন যেন ম্লান হয়ে এলো। তার দুটো চোখের কোণে কেমন যেন জল জমে আছে বলে মনে হলো। তিনি সেভাবেই বললেন, আমি জানি তারানাথ, তুমি আমায় ভুল ভাবছো। তুমি মনে করছো আমার মনের ভুল কিংবা চোখের ভুল। সে যাকে, অনেকে তো আমায় পাগল বলেও ভেবে নিয়েছে। বয়স হয়েছে তাই মাথার গোলমাল দেখা দিয়েছে। কিন্তু তারানাথ, এরপর আমি তোমায় যেটা বলতে চলেছি তাহলে সেটা শুনলে কি করবে কি জানি। তোমরা বিশ্বাস করবে না, এই দিনের আলোতে তার চোখের দিকে তাকিয়ে আমি কেমন যেন একটা
অদ্ভুত অনুভূতি অনুভব করতে পারলাম। তার চোখের কোণে জমা হয়েছে জল, তার দুটো চোখে দেখা যাচ্ছে ভয়, অথচ তার মুখে একটা অদ্ভুত হাসি। এক মুহূর্তের জন্য আমারও মনে হয়েছিল তার মাথার সামান্য গণ্ডগোল রয়েছে, কিন্তু তারপরে তিনি যে কথাটা বললেন সেটা শুনে আমার আরও বদ্ধমূল ধারণা হলো যে তার মাথা খারাপ হয়ে গেছে। তিনি বললেন, সেদিনটা না হয় কোনোভাবে কেটে গেল। আমি নিজেও মনে করেছিলাম প্রচণ্ড জ্বর এবং অসুস্থতার জন্য আমি ভুল দেখছি। এরপর কয়েকটা দিন কেটে যায়। একদিন গ্রামের পথে কি একটা কাজে বেরিয়েছিলাম। যতদূর মনে পড়ে ওই রামু গোয়ালার বাড়িতে যাব বলে। পথের মধ্যে হাঁটতে হাঁটতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ করেই পায়ের কাছে কি একটা ঠেকতে ভালোভাবে পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলাম আমার পায়ের আশেপাশে সবুজ ঘাস। কিন্তু আমি এতক্ষণ ধরে গ্রামে রুক্ষ মাটিতে হেঁটে চলেছি, সেখানে তো এমন ঘাস থাকা সম্ভব নয়। এদিকে ওদিকে তাকাতেই কিন্তু আমার শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমি দাঁড়িয়ে আছি একটা জঙ্গলের মাঝখানে। যেদিকে তাকাই সেদিকে বড় বড় গাছ, আর সেই জঙ্গলের মধ্যে থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। সেই যে শব্দটা সেদিন জঙ্গলের মধ্যে বট গাছটার কাছে গিয়ে আমি শুনতে পেয়েছিলাম, সেই শব্দটা। এদিক ওদিক তাকাতে তাকাতে পিছনের দিকে তাকিয়ে আমি যেটা দেখতে পেলাম, তাতে আমার আর হাঁটবার মতো শক্তি রইল না। আমার ঠিক পিছনেই রয়েছে সেই গোল ফাঁকা মতো জায়গাটা, আর তার ঠিক মাঝখানে সেই বট গাছটা। আর এই দিনের আলোতেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই বট গাছের তলায় কেউ একজন বসে রয়েছে। আমি আর নিজেকে স্থির করে ধরে রাখতে পারিনি। পাগলের মতো সেখান থেকে ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছিলাম সেই বট গাছের নিচে যে লোকটা বসে রয়েছে তার দিকে। অনেকটা দৌড়ে এসেছি, তার সাথেই বুঝতে পারলাম আমি ছিটকে পড়েছি গ্রামের শক্ত রুক্ষ মাটিতে। আমাকে ওভাবে পড়তে দেখে আশপাশ থেকে দু একজন দৌড়ে এসে আমায় তুলে ধরল। তারাই আমায় সেদিন বাড়িতে দিয়ে এসেছিল। তবে পরে ছেলের মুখে শুনেছিলাম পথে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই নাকি আমি অদ্ভুত ভাবে চিৎকার করে পিছনের দিকে দৌড়তে শুরু করেছিলাম। সবাই মনে করলো আমার মাথার কোনো গোলমাল হয়েছে, তাই তারা সবাই আমায় কবিরাজ দেখানোর পরামর্শ দিয়েছে। কিন্তু আমি জানি তারানাথ, এ কোনো কবিরাজের কাজ নয়। আমার মনে হচ্ছে আমি অতীতের বা ভবিষ্যতের কোনো ঘটনা বারবার চোখের সামনে দেখতে পাচ্ছি। এতক্ষণ ধরে তার কথা শুনে আমার সত্যিই মনে হয়েছিল তার মাথার কোনো গোলমাল হয়েছে, কিন্তু তার শেষের কথাটা শুনে কিন্তু মনে হলো ব্যাপারটা তো তেমন হতে পারে। ওই জঙ্গলে ওই নির্দিষ্ট জায়গায় হয়তো ভবিষ্যতে এমন কিছু একটা হবে, কিংবা অতীতে এমন কিছু একটা হয়েছে যার সাথে ওনার কোনো একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। তার দিকে তাকিয়ে আমি চুপ করে বসে রইলাম। সেই দেখে তিনি এবার আস্তে আস্তে শান্ত গলায় বললেন, দেখো তারানাথ, তুমি বাবা আমার সন্তানের মতো। তোমার বাবা আমার বন্ধু ছিলেন, তাই তুমি তো আমার ছেলের মতোই হও। তাই তোমার কাছে আমি সাহায্যের জন্য এসেছি বাবা। যদি এই সমস্ত ঘটনা আমার পাগলামির লক্ষণ হয়, তাহলে আমি নিশ্চয়ই কবিরাজ দেখাবো। কিন্তু আমার মন বলছে এ সমস্ত কিছু আমার পাগলামির লক্ষণ নয়। ওই একটা ব্যাপার ছাড়া আর কোনো কিছুই কিন্তু আমার অস্বাভাবিক নয়। সবকিছুই আমার অতি স্বাভাবিক। খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি। তবে হঠাৎ করে এই জঙ্গলটা আর ওই জঙ্গলের নির্দিষ্ট জায়গাটা আমার সামনে চলে আসছে। গোটা ব্যাপারটা নিয়ে তিনি যে ভীষণ চিন্তিত তার কথা শুনেই বোঝা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আমার বলার মতো কিছুই ছিল না। তাই বললাম, দেখুন, আপনার যা সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, তবে এই মুহূর্তে এই বিষয়ে তো আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। যদি এর সাথে আপনার অতীতের কিংবা ভবিষ্যতের কোনো যোগাযোগ থাকে, তাহলে তার নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে। তবে আমি আপনাকে নিশ্চিত করছি, আমি কাল একবার আপনার বাড়িতে যাব,
আপনার সাথে সেই জঙ্গলটা না হয় আমি একবার দেখে আসব, তারপর এই বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি জানতাম তারানাথ, আমি জানতাম বাবা, তুমি আমায় নিরাশ করবে না। তুমি একটিবার আসো, একটিবার তুমি আমার সঙ্গে সেই জঙ্গলে চলো, আমি তোমায় সমস্ত জায়গাটা দেখাবো। তারপর না হয় তুমি কোনো একটা সিদ্ধান্ত নিও। তুমি আসবে তো তারানাথ? তারানাথ চুপ করতে কিশোরী আর আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার কাছে আমরা এর আগে অনেক অলৌকিক গল্প শুনেছি বটে, কিন্তু আজকের গল্পটা কেমন যেন অন্যরকম। অনেকক্ষণ চুপ করে থাকার পরে কিশোরী বলল, আপনি গিয়েছিলেন ওনার বাড়িতে, আর ওনার সাথে সেই জঙ্গলে গিয়ে আপনি জায়গাটা দেখেছিলেন? তারানাথ সামনে রাখা সিগারেটের প্যাকেট তুলে নিয়ে আর একটা সিগারেট বার করল। তারপর তাতে অগ্নিসংযোগ করে খানিকক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, সত্যি বলতে আমি একটা দিন সময় নিয়েছিলাম, অকারণে নয়। তিনি আমায় যে কথা বলে চলেছিলেন তার একটা আভাস আমি অনেকদিন আগে এক সাধুর কাছে পেয়েছিলাম। সেই ব্যাপারটাই মনে করার চেষ্টা করতে শুরু করেছিলাম। আমাদের অতীতের কোনো ঘটনা হঠাৎ করেই কোনো একটা অদ্ভুত কারণে কোনো স্থান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে। তারপর থেকে সেটা মাঝে মাঝেই আমাদের সাথে ঘটতে থাকে। শুধু অতীতের ঘটনা নয়, আমাদের কোনো ভবিষ্যতের ক্ষেত্রেও ব্যাপারটা হতে পারে। তাই তখনই কোনো সিদ্ধান্ত আমি নিতে পারছিলাম না। কিন্তু ভদ্রলোক যে মিথ্যে কথা বলছেন সেটাও মনে হচ্ছিল না। তাছাড়া তিনি আমার বাবার বন্ধু এবং আমায় বারবার তার ছেলের মতো বলেই সম্বোধন করে গেছেন। তাই সামান্য সম্পর্কের খাতিরে আমার তাকে সাহায্য করা প্রয়োজন। কিন্তু এমন একটা অবস্থায় আমি তাকে সাহায্য করব কি? তবুও পরদিন সকালে তার দেওয়া ঠিকানা মতো তার বাড়িতে গিয়ে পৌঁছালাম। আর সেখানে যেতেই বুঝতে পারলাম, সত্যি এখানে আমি এর আগে অন্তত একবার এসেছি। সে বাড়ির লোকেরা আমায় বেশ যত্ন আত্তি করল। তাছাড়া যখন জানতে পারলো আমি তারানাথ এবং আমার বাবার কথা যখন শুনল, তখন তাদের যত্ন আত্তি আরও যেন বেড়ে গেল। তাদের বাড়ির সবাই আমার বাবার সাথে বেশ ভালোভাবেই পরিচিত ছিল। এমনকি ছোটবেলায় এখানে এলে বাড়ির পেছনে যেখানে আমি বসতাম সেই গাছের তলাটাও তারা দেখিয়ে দিল। আর সেটা দেখতে দেখতে যেন ছোটবেলার সমস্ত কথা আমার মনে পড়ে গেল। আর বুঝতে পারলাম যে লোকটি আমার কাছে গিয়েছিল, অর্থাৎ অমরেন্দ্র চক্রবর্তী, তিনি সত্যিই আমার পরিচিত। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রায় এই বিকেলের দিকে তার সাথে তার ঘরের জানালার কাছে বসে রয়েছি। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতার পর তিনি বললেন, তোমার কথাটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, তাই না? এই দেখো, এখন তুমি রয়েছ। এখন কিন্তু আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে সবটাই আগের মতোই দেখতে পাচ্ছি। এখন সব ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে আমি যখন একা থাকি তখন ব্যাপারটা ঘটে। এখন আর আগের মতো চিৎকার চেঁচামেচি করি না, কারণ বুঝতে পারি আমি ছাড়া জিনিসটা কেউ দেখতেই পায় না। তার মানে ব্যাপারটা শুধু আপনি নিজেই দেখতে পান, আর অন্য কেউই দেখতে পায় না, তাই তো? না, আমি ছাড়া সে দৃশ্য কেউ দেখতে পায় না। আমি অনেকবারই অনেককে দেখাবার চেষ্টা করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সবাই আমায় পাগল প্রমাণিত করে গেছে তারানাথ। তার কথা মিথ্যা নয়। তার বাড়ির লোকেরা, এমনকি তার ছেলে পর্যন্ত আমায় বলেছে যে তার বাবার নাকি মাথা খারাপ হয়ে গেছে। তাই নাকি তিনি অজস্র অসংলগ্ন কথাবার্তা বলছেন। তার কথায় বেশি গুরুত্ব না দিতে। এবং অমরেন্দ্র চক্রবর্তী আমায় বলেছিলেন আমি কি কারণে বাড়িতে এসেছি সে কথা যেন কাউকে না বলি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতেই কিন্তু অনেকটা সময় কেটে গেল। এ কথা ও কথা বলতে বলতে তিনি ছোটবেলার কথা বলতে শুরু করলেন।
ছোটবেলার কথা বলতে বলতে একটা অংশে তিনি বললেন, জানো তারানাথ, আমার ঠাকুরদাও তোমার মতো সন্ন্যাসী ছিল। সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরে বেড়াতো। বিয়ের প্রায় বছর চারেক পরেই তিনি সংসার ত্যাগ করেছিলেন। তারপর আর কোনোদিন ফিরে আসেননি। অনেকে বলেছেন তিনি নাকি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তার ক্ষমতাও নাকি বিস্তর হয়েছিল। তিনি নিজের মতোই কথাগুলো বলে চলেছিলেন। তবে এই সমস্ত কথার মধ্যে আমি একটা আশার আলো দেখতে পেয়েছিলাম। তাই একটু উত্তেজিত স্বরে বললাম, আচ্ছা, আপনি নিশ্চিত যে আপনার ঠাকুরদা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তারপর তিনি আর কখনো বাড়িতে ফিরে আসেননি? না, তিনি তো কখনোই ফিরে আসেননি। তবে আমার ঠাকুরদা কিন্তু মাঝে মাঝে একটা অদ্ভুত কথা বলতেন। তখন যদিও আমি অনেক ছোট, তবুও আমার সবটা মনে আছে। কি বলতেন? আমার ঠাকুমা আমায় ঠাকুরদার গল্প শোনাতেন। ঠাকুরদার ছোটবেলার গল্প শোনাতেন। ঠাকুরদা ছোটবেলায় বেশ ডানপিটে স্বভাবের ছিল। গাছ থেকে ফল পাড়া, দিঘিতে সাঁতার কাটা, এমনকি মাঠে গিয়ে গরুদের পিছনে ছুটে বেড়ানো, এই সমস্ত কিছুই করতেন। তবে বিয়ের মাত্র 3 বছরের মাথায় তিনি যেন হঠাৎ করেই কেমন পাল্টে গিয়েছিলেন। ঠাকুরমার মতে তিনি হঠাৎ করে কেমন যেন শান্ত হয়ে গিয়েছিলেন। তারপর থেকে সংসারের উপর তার সমস্ত মায়া উঠতে শুরু করে এবং তারপরেই তিনি বাড়ি ছেড়ে সংসার ছেড়ে বেরিয়ে পড়েন। একটা ব্যাপার যেন আমি ধারণা করতে পারছিলাম। কোথায় যেন মনে হচ্ছিল অমরেন্দ্র চক্রবর্তীর কথার মধ্যেই তার এত বড় সমস্যার একটা সমাধান যেন রয়েছে। এই সমস্যার সমাধানের জন্য কোনো তন্ত্র শক্তির প্রয়োজন নেই, কোনো ক্ষমতার প্রয়োজন নেই, নেই কোনো সাধনারও প্রয়োজন। এমন এক সমস্যা, যে সমস্যার সঠিক কোনো ব্যাখ্যা খুঁজে বার করা সম্ভব নয়। তাই বললাম, আপনার ঠাকুরদার হঠাৎ করে এমন পরিবর্তন হলো কেন? তার কি কোনো নির্দিষ্ট কারণ ছিল? মানে, আপনার ঠাকুরমা নিশ্চয়ই আপনাকে সবটা বলেছিলেন। ভালোভাবে মনে নেই, তবে ঠাকুমা বলেছিল একদিন সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আসার পর ঠাকুরদার নাকি খুব জ্বর এসেছিল। তিনি কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছিলেন। তবে তিনি বেশ সাহসী। গ্রামের শ্মশানে রাতের বেলা ঘুরে বেড়াতেও তিনি খুব একটা ভয় পেতেন না। তার মতো এমন শক্ত সামর্থ্য একটা পুরুষ মানুষ ভয় পেয়েছে, সেটা নিয়ে সবাই চিন্তিত হলেও ঠাকুরদা কিন্তু কাউকে কোনো কথা বলেননি। আর তারপর থেকেই ঠাকুরদার এমন পরিবর্তন হয়ে যায়। কিন্তু কেন বলো তো তারানাথ? তুমি এ কথা জানতে চাইছো? না, তেমন কিছু না। আসলে আপনার ঠাকুরদা তো সাধু হয়ে গিয়েছিলেন, তাই আপনাদের পরিবারে আপনাদের মধ্যেও সাধু হবার একটা প্রবণতা থাকার কথা। তবে আপনার কি তেমনটা কখনো মনে হয়নি? ও, সে যদি বলো তাহলে মিথ্যে কথা বলবো না। আসলে না, কিছুদিন ধরে আমারও মনে হচ্ছে অনেক তো হলো এই সংসার জীবন। এবার যদি একটু বেরিয়ে পড়া যায়। সাধনা জীবনের প্রতি একটা বাড়তি আকর্ষণ আমার রয়েছে, তবে সংসারের বোঝা ছেড়ে সেদিকে আর বেরোতে পারিনি। এখন মনে হয় বেরিয়ে পড়লে মন্দ হতো না। শেষ জীবনটা তাহলে ভালোই কাটবে। আচ্ছা, আপনার ঠাকুরমা আর কিছু বলেছিলেন আপনাকে? মানে, আপনার ঠাকুরদার ব্যাপারে এমন কিছু যেটা অতি সাধারণ কিছু নয়? অমরেন্দ্র চক্রবর্তী অনেকক্ষণ ধরে ভাবার চেষ্টা করলেন, কিন্তু বুঝতে পারলাম ভেবে তিনি কিছুই বার করতে পারলেন না। তেমন কিছু না হলে জোর করে ভাবার প্রয়োজন নেই। যেটুকু আপনি বলেছেন সেটুকুই অনেক। আমার মনে হয় আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা আসলে খুব একটা চিন্তার কিছু নয়, বুঝলেন? আর তার একটা সমাধান খুব শিগগিরই হয়ে যাবে আশা করি। তুমি নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছ, তাই না তারানাথ? আমায় বলো না, আমার সাথে এমনটা হচ্ছে কেন? আমি সেই জঙ্গলের ওই গাছটা বারবার দেখতে পাচ্ছি কেন?
আমি কিন্তু তাকে আর কিছুই বললাম না। যে ধারণা আমি করতে পেরেছিলাম সেটাই যদি সত্যি হয়, তাহলে যা হওয়ার তাই হবে। বিধাতা ভাগ্য আগে থেকেই লিখে রেখেছেন, সেই ভাগ্য লঙ্ঘন করার ক্ষমতা কারোর নেই। আর যদি তেমনটাই হয়, তাহলে অদ্ভুত একটা ঘটনার সাক্ষী আমি হব, যেটা বোধহয় আমি ছাড়া আর কেউ জানতে পারবে না। সেদিন সারাদিন ওই বাড়িতেই থেকে গেলাম। সেদিন আর তেমন কিছু ঘটল না। পরদিনটাও সে বাড়িতে থেকে গেলাম আমি অপেক্ষা করছিলাম একটা চরম মুহূর্তের জন্য। আর সেই মুহূর্তটা এলো সেদিন সন্ধ্যার সময়। আমি ওই বাইরের বারান্দার সামনের দিকে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে চলেছি, নিজের মতোই মনে করে চলেছি ছোটবেলায় এখানে এসে ঠিক কি কি করতাম, কোথায় বসে থাকতাম, এই সমস্ত কথা। তা হঠাৎ করেই ওপরের ঘর থেকে অমরেন্দ্র চক্রবর্তীর প্রচণ্ড চিৎকার শোনা গেল। ওই যে তারানাথ, ওই যে আমি আমি ওই যে আবার তাকে দেখতে পাচ্ছি। তারানাথ, আমি তাকে দেখতে পাচ্ছি। কথাটা কানে যাওয়া পর্যন্ত অপেক্ষা ছিল আমার। ঠিক এটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। সবাই যখন দৌড়ে দোতলার দিকে যাচ্ছে, আমি তখন কিন্তু দৌড়ে বাড়ির থেকে বাইরে বেরিয়ে এলাম। তারপর ছুটতে লাগলাম বাড়ির পিছনের দিকের দিকে। দৌড়াতে দৌড়াতে সেই দিঘির পাড়ে গিয়ে যখন পৌঁছালাম, তখন সন্ধ্যার অল্প আধো অন্ধকারে দিঘির ওপারে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাকে। তারানাথ চুপ করতে আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কিন্তু ঠাকুরমশাই, ওই অমরেন্দ্র চক্রবর্তী তো বলেছিলেন তিনি শুধুই জঙ্গলটাকে দেখতে পান, আর ওই বট গাছটাকে তিনি দেখতে পান, অন্য কেউ তো দেখতে পান না। তাহলে আপনি কি করে দেখলেন? আমি কখন বলেছি বলো তো, হ্যাঁ, যে আমি ওই জঙ্গলটাকে দেখতে পেয়েছি? কথাটা বলে তারানাথ হেসে উঠল। তার হাসিতে এই আধো অন্ধকার ঘর কেমন যেন ভরে উঠতে লাগলো। মনে হলো যেন আমরা তারানাথের ঘরে বসে নেই, আমরা চলে এসেছি সেই সন্ধ্যের অন্ধকারে একটা দিঘির পাড়ে। যেই দিঘির এপারে দাঁড়িয়ে রয়েছে তারানাথ, আর ওপারে দাঁড়িয়ে রয়েছে একটা জঙ্গল। যে জঙ্গলের মাঝে একটা বট গাছের মতন একটা অদ্ভুত গাছ, আর সেই জঙ্গলের দিক থেকে ভেসে আসছে একটা বড় ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে আসা হাওয়ার শব্দ। প্রায় কতক্ষণ তারানাথ চুপ করেছিল মনে নেই, এমনকি কিশোরী পর্যন্ত চুপ করে রইল। তারানাথ মৌনতা ভেঙে বলল, দিঘির উল্টো দিকে যে দাঁড়িয়েছিল তাকে কিন্তু আমি নিজেও দেখেছিলাম। সেও আমাকে দেখতে পেয়েছিল, সেটাও আমি বুঝতে পেরেছিলাম। তবে এই এত কিছুর মধ্যে যেটা বোঝা যায়নি, সেটা হলো আধো অন্ধকারে চাঁদের সামান্য আলো থাকলেও তার মুখ আমি দেখতে পাইনি। সেখানে দাঁড়িয়ে পেছনের দিকে ঘুরে তাকালাম। সেই মাটির দোতলা বাড়ির ওপরে জানালার দিকে, সেখানে ততক্ষণে অমরেন্দ্র চক্রবর্তী খানিকটা সরে দাঁড়িয়েছে। ঘরে হ্যারিকেনের আলো জ্বলছে, আর সেই আলোময় ঘরের মধ্যে আরও অনেককে দেখা যাচ্ছে। আমি জানি এই মুহূর্তে ওই জানালায় দাঁড়িয়ে অমরেন্দ্র চক্রবর্তী দিঘির জায়গাতে দেখতে পাচ্ছে একটা জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখানে বটগাছের নিচে দাঁড়িয়ে রয়েছে একজন কেউ। আর আমি এই দিঘির পাড়ে দাঁড়িয়ে দিঘির উল্টো দিকে দেখতে পাচ্ছি অতি সাধারণ স্বাভাবিক সেই জঙ্গলটুকু, যেটা সেখানে থাকার কথা। আর দেখতে পাচ্ছি একটা ছায়ামূর্তিকে, যার সেখানে থাকার কথা নয়। এই ছায়ামূর্তি আসলে কে সেটা না জানতে পারলে এই গোটা সমস্যার কোনো সমাধানে আমি আসতে পারবই না, এটা ভেবে দুপা সামনের দিকে এগিয়ে দিতে গিয়েছিলাম। এমন সময় দেখতে পেলাম অন্ধকারে সেই ছায়ামূর্তি কোথায় যেন মিলিয়ে গিয়েছে। তবে সেই ফাটলের মধ্যে থেকে বেরিয়ে আসা অদ্ভুত হাওয়ার শব্দটা কিন্তু আমি এক মুহূর্তের জন্য হলেও শুনতে পেয়েছিলাম। কিছু তো বুঝতে পারলাম না ঠাকুরমশাই, আসলে অমরেন্দ্র চক্রবর্তী কি দেখতে পেত? আর আপনি ওই দিঘির পাড়ে যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, সেই বা আসলে কে? ওহ, তোমাদের ধৈর্য বড় কম। আর একটু সবুর করো, হ্যাঁ, তারপর না হয় সবটা বলছি। আমি নিজেই তো অবাক হয়ে গিয়েছিলাম।
আসলে কি ঘটছে তার কিছু আমি বুঝতে পারছিলাম না। সেদিন গোটা রাত আমি নিচের একটা ঘরে বিছানার উপর শুয়ে চিন্তা করে চলেছিলাম আসলে কি ঘটেছে। অমরেন্দ্র চক্রবর্তী যদি মিথ্যা কথা না বলে থাকে, তাহলে ওই জঙ্গলটা তিনি দেখতে পাচ্ছেন কি করে? আর ওই দিঘির পাড়ে আমি যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, সে আসলে কে? হঠাৎ করে একটা ব্যাপার আমার মাথায় এলো। এই সমস্ত কিছু শুরু হয়েছিল ওই গ্রামের শেষের দিকের জঙ্গলটার ভেতর থেকে। সেই জঙ্গলের মধ্যে যদি একবার গিয়ে দেখা যায়, সেখানে যদি কিছু একটা দেখা যায় তাহলে। কিন্তু অমরেন্দ্র চক্রবর্তী যাকে দেখতে পেয়েছেন তাকেই আমি দেখতে পাব। মনের মধ্যে অজস্র চিন্তা আর শঙ্কা নিয়ে সেদিনের রাতটা কোনো রকমে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালেই অমরেন্দ্র চক্রবর্তীর সাথে গোটা ব্যাপারটা নিয়েই কথা হলো। তাকে আমি আশ্বস্ত করলাম গোটা ব্যাপারটার একটা সমাধান আমি হয়তো খুঁজে বার করতে পেরেছি। তাকে দেখে বেশ অসুস্থই মনে হয়েছিল। তাকে বিশ্রাম নিতে বলে সেদিন সকালেই আমি জঙ্গলটার কাছ থেকে ঘুরে এলাম। আর তারপর সেদিন রাতের বেলা গিয়ে পৌঁছালাম সেই জঙ্গলে। অমরেন্দ্র চক্রবর্তী জঙ্গলের মধ্যে যেমন বটগাছের তলায় কাউকে একটা দেখতে পেয়েছিল, আপনি কি তাকে দেখতে পেয়েছিলেন? না ঠাকুরমশাই, অমরেন্দ্র চক্রবর্তী যখন জঙ্গলে ঢুকেছিল তখন সে কিন্তু বট গাছের নিচে কাউকে দেখতে পায়নি। তার মনে হয়েছিল তাকে কেউ যেন লক্ষ্য করে চলেছে। সে তাকে দেখতে পেয়েছিল ওই বাড়ির জানালা থেকে। তবে তাকে দেখতে পেয়েছিলাম আমি। তাকে যদি দেখতে না পেতাম তাহলে গোটা ব্যাপারটা আমি কোনো একরকমভাবে সাজিয়ে ফেলতেই পারতাম। অমরেন্দ্র চক্রবর্তীর মাথায় কোনো গোলমাল রয়েছে সেটা ভেবে তাকে বদ্যি দেখাবার পরামর্শ দিতে পারতাম। সেদিন দিঘির পাড়ে যে কেউ এসে দাঁড়িয়ে থাকতে পারত, কিন্তু রাতে ওই জঙ্গলে ঢুকে বট গাছ পর্যন্ত এসে যখন দেখতে পেলাম বট গাছের নিচে কেউ একজন বসে রয়েছে আর তার শরীরের অর্ধেকটা দেখা যাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম ব্যাপারটা অতটা সোজা নয়। কারণ দিনের বেলা আমি অনেক দূর পর্যন্ত এসেছিলাম, তবে তখন আমি কিছুই দেখতে পাইনি। অথচ এই রাতের অন্ধকারে এই জঙ্গলের মধ্যে এমন একটা জায়গা হঠাৎ করেই তৈরি হয়ে গেল কি করে? আর ওই বটগাছটাই বা এখানে এলো কোথা থেকে? আর ওই যে শব্দটা, সেই শব্দটা আমি পেয়েছিলাম আগের দিন রাতে ওই দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখার সময়ের মুহূর্তে। তারপরে আর এই শব্দটা আমি পাইনি। আমার গোটা শরীর কেমন যেন একবার কেঁপে উঠল। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করে সামনের দিকে তাকিয়ে বললাম, হে মধুসুন্দরী দেবী, হে মধুসুন্দরী দেবী, আপনার কৃপায় আমি ধন্য, আমাকে পথ দেখান। কে তুমি? তুমি এখানে আসার জন্য এই গ্রামের একজনের কত বড় ক্ষতি হয়ে চলেছে তুমি জানো? আমি এতগুলো কথা বললেও সে কিন্তু আগের মতোই বসে রইল। তার মুখটা তখনও আমি দেখতে পাচ্ছি না। আমি ওখানে আরেকটু এগিয়ে গিয়েছি। সেই হাওয়ার শব্দটা আরো বেশি তীব্র হয়ে আসছে, আর মনে হচ্ছে আশপাশ থেকে কি যেন একটা হয়ে চলেছে। কি হয়ে চলেছে তা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যেন মনে হতে লাগলো এই জঙ্গলের মাঝখানের পরিবেশটা গোটা জঙ্গল থেকে কোনো একটা অদ্ভুত উপায় যেন আলাদা হয়ে গেছে। আর এই গোটা জায়গাটা এসে পড়েছে এমন একটা স্থানে যেখানে তীব্র ঠান্ডা ঠান্ডা হাওয়া যেন আমার গায়ে এসে লাগতে শুরু করলো। কিন্তু তার মধ্যেই আমি এক সাধুকে দেখতে পেলাম। সেই সাধুর পরনে খালি একটা লাল রঙের কাপড়, আর গলার কাছে একটা লাল রঙের কাপড় জড়ানো। চাঁদের আলোয় এইটুকুই দেখা যাচ্ছে। তবে তার মুখের দাড়ি, তার মাথার জটা সব কিছু অস্পষ্টভাবেও বোঝা যাচ্ছে। আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। অমরেন্দ্র চক্রবর্তী আমার বাবার বন্ধু, তাছাড়া তিনি আমায় নিজের ছেলের মতো বলে ডেকেছেন। তার এমন অবস্থা আমি সহ্য করতে পারছিলাম না, তাই বললাম, কে তুমি? এখনো সত্যি করে বলো, কে তুমি? নিজের আসল পরিচয় দাও, নইলে আমি কিন্তু। এই কথা বলার সাথে সাথেই একটা অদ্ভুত হাসির শব্দ আমি শুনতে পেলাম। বুঝতে পারলাম সেই সাধুর দিক থেকে অদ্ভুত একটা হাসির শব্দ আমার দিকে ভেসে আসছে।
আর তার সাথে যে ব্যাপারটা ঘটল সেটা যেন আরো অদ্ভুত। আমি চোখের সামনে দেখতে পেলাম সেই বট গাছটা আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, আর তার জায়গায় এসে পড়েছে একটা ছোট ছেলে। এমনভাবেই চাঁদের আলো এসে পড়েছে সেই জায়গাটায় যে গোটা স্থানটাই আমি ভালোভাবে দেখতে পাচ্ছি। তবে সেই ছোট ছেলেটাকে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, কারণ তার মুখটা পেছনের দিকে ঘোরানো রয়েছে। তবে সেই সাধু হেসে চলেছে। সেই সাধুর মুখের ওপর চাঁদের আলোটা পড়তেই আমি কিন্তু এবার চমকে উঠলাম। আমি যা দেখতে পাচ্ছি তাতে আমি নিজের চোখকেও যেন বিশ্বাস করে উঠতে পারছি না। যে ছেলেটিকে আমি একটু আগে স্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম সে অন্ধকারে চাঁদের আলোর মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। যেন মনে হলো সে দৌড়ে কোথায় একটা মিলিয়ে গেল। সেই সাধু এখন আমার দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো সোজা তার মুখে গিয়ে পড়েছে। তার মুখে একটা অদ্ভুত হাসি। সেই হাসিতে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই। যেন আমি এখানে এসে পৌঁছনোতে তিনি সন্তুষ্ট হয়েছেন, তেমনই তার হাসি। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি তারানাথ কথা থামিয়ে কৌতূহলী হাসি হেসে আমাদের দিকে তাকিয়ে বলল, বলো তো সেই সাধু কে ছিলেন? আমি আর কিশোরী এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না। সেই সাধু কে ছিল সেটা তো অনেক দূরের ব্যাপার। দিঘির পাড়ে এসে কে দাঁড়িয়েছিল আর অমরেন্দ্র চক্রবর্তী ওই দৃশ্য কেন দেখতে পেতেন সেটা আমরা তখনও বুঝতে পারিনি। তাই বললাম, না ঠাকুরমশাই, এইবারেও কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি। ওই সাধুটা কে ছিল, আর ওই বট গাছটা ওভাবে একটা বাচ্চা ছেলে হয়ে গেল কি করে? কোনোটাই তো বুঝলাম না। আপনার কথা শুনে মাঝে মাঝে মনে হতো আপনি একটু রং জড়িয়ে বলেন, আপনি অনেকটা বাড়িয়ে বলেন। আপনার সেই কথা কখনোই বিশ্বাস করা সম্ভব নয়, কিন্তু আজ আপনি যা বলছেন তা তো একেবারেই বিশ্বাস করা সম্ভব নয়। কিন্তু শেষটা শুনতে বড় কৌতূহল হচ্ছে। অন্য সময় হলে তারানাথ এমন একটা কথা শুনে একটু রেগে উঠত, কিশোরীকে হয়তো দু একটা কথাও শুনিয়ে দিত। কিন্তু আজ কেমন যেন মনে হলো তারানাথের মুখটা অদ্ভুত হয়ে রয়েছে। সে কেমন একটা অদ্ভুতভাবে হাসল আর সেভাবেই বলল, তোমরা যদি এ গল্প বিশ্বাস না করো তাহলে আমি তাতে মনক্ষুণ্ণ হব না, তোমাদের দোষও দেব না। আসলে গোটা ব্যাপারটা আমি নিজেও এখনো বিশ্বাস করতে পারিনি। অনেক সাধুর সাথেই এই ব্যাপার নিয়ে আমি কথা বলেছি, তারা আমায় কেউই সদুত্তর দিতে পারেনি। তবে একটা ব্যাখ্যা আমি নিজে থেকে বার করতে পেরেছি, সেটা পরে বলবো। আগে বাকিটা শোনো কেমন। তো সেই সাধুর মুখের দিকে তাকাতেই আমি বুঝতে পারলাম আমার সামনে সেই লাল কাপড় পরিহিত জটাধারী, মুখে লম্বা দাড়ি এবং শান্ত সৌম্য হাসির যে সাধু বসে রয়েছে সে আর কেউ নয়, অমরেন্দ্র চক্রবর্তী নিজে। অথচ বাড়ি ছেড়ে বেরিয়ে আসার সময় আমি নিচে তার সাথে কথা বলে এসেছি। সে তার ঘরে অনেকক্ষণ ধরে শুয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে। তার গায়ে প্রবল জ্বর, ওই জ্বর নিয়ে তার এখানে আসা তো সম্ভব নয়। আর সেই সাধুর সাথে অমরেন্দ্র চক্রবর্তীর সামান্য একটা পার্থক্য রয়েছে, আর সেটা হলো বয়সের। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছি, সে কিন্তু আমায় একটা কথাও বলল না। আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে তাকে আর কোনো প্রশ্নও করতে পারলাম না। একটু পরেই আরও একটা দৃশ্য দেখতে পেলাম। সেই বাচ্চা ছেলেটা অন্ধকার থেকে আবার এসে দাঁড়ালো ঠিক সেই জায়গাতেই। চাঁদের আলো এবারও কিন্তু আমি তার মুখটা ভালোভাবে দেখতে পেলাম না। আর তারপরে সেই হাওয়ার শব্দটা আবার শুরু হলো। এতক্ষণ যে সেই হাওয়ার শব্দটা ছিল না সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আমার চোখের সামনে একটা ছোট্ট গাছ আস্তে আস্তে বড় হয়ে এলো। সেই সাধু আবার সেই গাছের গায়ে হেলান দিয়ে বসল। শেষ মুহূর্তে যখন চাঁদের আলো তার মুখের কাছ থেকে সরে যাচ্ছে তখন তার মুখের হাসিটা আমি দেখতে পেয়েছিলাম। তার মুখে সেই একটা অদ্ভুত হাসি, তার চোখের কোণে জমা সামান্য জল। তারপর আর কিছু আমার মনে নেই। হঠাৎ করে মনে হলো চারপাশে যেন প্রবল ঝড় শুরু হয়েছে।
সেই ঝড়ের শব্দে আর ধুলোবালি উড়ে আসার জন্য আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। দুটো হাত কোনো রকমে চোখের সামনে চাপা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলাম সেই জঙ্গল থেকে। তারপর কোনো রকমে অমরেন্দ্র চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলাম। সেদিন রাতে আর কাউকে কিছুই বলিনি। পরদিন সকালে অমরেন্দ্র চক্রবর্তী কৌতূহল নিয়ে আমার কাছে এসে পৌঁছতে তাকে আমি কিন্তু কিছু বলতে পারলাম না। শুধু বললাম, আপনার সাথে যা হয়ে চলেছে তার কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই, তবে আমার মনে হয় না এতে আপনার কোনো বিপদ হবে। অমরেন্দ্র চক্রবর্তী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। নিজের ব্যর্থতাটুকুকে আমি কোনোভাবেই ঢাকতে পারছিলাম না। আমি অন্য যে কোনো কথা তাকে বলে দিতে পারতাম, কিন্তু তা উচিত হতো না। আমি যা দেখতে পেয়েছি নিজের চোখে, তা তাকে বলা কখনোই সম্ভব নয়। আমি তো তাকে আর বলতে পারি না যে আমি আপনাকে দেখেছি ওই গাছের তলায় বসে আমার দিকে তাকিয়ে হাসতে, কিংবা বাচ্চা ছেলেকে দেখেছি গাছ হয়ে যেতে। সেই দিনই সেখান থেকে আমি বাড়ি ফিরে এসেছিলাম। সেখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছিল না। তারানাথ চুপ করতেই আমি ভাবলাম গল্প শেষ হয়েছে। এমন একটা অদ্ভুত গল্প এমনভাবে শেষ হয়ে গেল। মনে হলো যেন রেশটা এখনো কাটেনি। আমরা উঠতে যাব এমন সময় তারানাথ আবার বলতে শুরু করলো। ব্যাপারটা আমি একরকম ভাবে সাজিয়ে নিয়েছিলাম। অমরেন্দ্র চক্রবর্তীর ছেলেকে দেখতে অনেকটা তারই মতো, অর্থাৎ অমরেন্দ্র চক্রবর্তীর বাবাকে দেখতে অনেকটা তার মতোই ছিল। সেই হিসেবে দেখতে গেলে অমরেন্দ্র চক্রবর্তীর ঠাকুরদাকেও অন্তত কিছুটা তার মতোই দেখতে হওয়ার কথা। হয়তো সেদিন রাতে অন্ধকারে অমরেন্দ্র চক্রবর্তীর ঠাকুরদাকেই আমি তার মতো ভেবে নিয়েছিলাম। এবার তোমরা বলতে পারো যে তিনি এত বছর বেঁচে থাকবেন কি করে? তোমরা ভুলে যাচ্ছ তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এমন অনেক সাধনা আছে যে সাধনায় নিজের শরীরকে বিসর্জন দিয়ে নিজের আত্মাকে বাঁচিয়ে রাখা যায়। ঠিক সেই কারণে তার কোনো কথাই আমি শুনতে পাইনি। আর এই বাচ্চা ছেলেটার গাছ হয়ে যাওয়ার কোনো ব্যাখ্যা আমার কাছে না থাকলেও আমার মনে হয় সময়ের কোনো একটা আবর্তন আমি নিজের চোখের সামনে দেখতে পেয়েছিলাম ওই জঙ্গলের মধ্যে। অনেক বছর আগে হয়তো এমন একটা গাছ ছিল, আর অমরেন্দ্র চক্রবর্তীর ঠাকুরদা হয়তো এই গাছের তলায় এসে প্রথমে সাধনা করতে শুরু করেছিলেন। তাই তার সাথে ওই গাছের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আর এমনভাবে ভাবতে গিয়ে আরও একটা কথা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। তোমাদের মনে আছে হয়তো অমরেন্দ্র চক্রবর্তীর ঠাকুরমা বলেছিল তার ঠাকুরদা একদিন বাড়ি ফিরেছিল প্রচণ্ড ভয় পেয়ে। তার জ্বরও এসেছিল। তারপর থেকেই সে বদলে যেতে শুরু করে। অমরেন্দ্র চক্রবর্তী নিজেও কিন্তু ওই জঙ্গল থেকে প্রবল ভয় পেয়ে বাড়ি ফিরে এসেছিলেন। তারপরেই শুরু হয় তার জ্বর, এবং তারপর থেকেই তার মনে সামান্য সাধনার জন্য ইচ্ছে জাগে। আমার মনে হয় কোনো এক অদ্ভুত উপায়ে অমরেন্দ্র চক্রবর্তীর ঠাকুরদার সাথে অমরেন্দ্র চক্রবর্তীর দেখা হয়ে গিয়েছিল, এবং নিজের বংশ পরম্পরায় নিজের নাতিকে তিনি তার সত্তা দিয়ে যেতে চেয়েছিলেন। তাই তিনি তাকে বারবার দেখা দিচ্ছিলেন। সেদিন দিঘির পাড়ে আমি যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম তিনি হলেন অমরেন্দ্র চক্রবর্তীর ঠাকুরদা। এরপর আর কিছু ঘটেনি ঠাকুরমশাই? মানে ওই অমরেন্দ্র চক্রবর্তী এরপর আর সেই জায়গাটা দেখতে পেতেন না? তারানাথ আমাদের দিকে তাকিয়ে আবার রহস্যময় হাসি হাসল। আজ সারাদিন তারানাথের মুখে ওই রহস্যময় হাসিটা আমি দেখতে পেলাম। যেন মনে হচ্ছিল তারানাথের এই অদ্ভুত গল্পের সঙ্গে তার হাসিটা যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তারানাথ শান্ত গলায় আস্তে আস্তে বলল, তেমনটা যদি হতো তাহলে সব থেকে খুশি বোধহয় আমিই হতাম। গোটা ঘটনার একটা ব্যাখ্যা তো আমি খুঁজে বার করতে পেরেছিলাম, কিন্তু তেমনটা হয়নি। সপ্তাহখানেক পরে আমি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। ফিরে আসি আবার প্রায় বছর চারেক পরে। কি মনে হতে বছর চারেক পরে ফিরে এসে অমরেন্দ্র চক্রবর্তীর বাড়িতে একবার গিয়েছিলাম। আর সেখানে গিয়ে যা শুনতে পেয়েছিলাম তাতে সেই দিনের চাঁদের আলোতে অতগুলো লোকের মাঝখানে বসেও আমার গোটা শরীর একবার যেন কেঁপে উঠেছিল।
ঠিক যখন আমি গ্রাম ছেড়ে বেরিয়ে পড়েছিলাম আবার, তার মাত্র 2 মাসের মধ্যেই অমরেন্দ্র চক্রবর্তী কোথায় যেন চলে যান। তার মধ্যে ধীরে ধীরে সন্ন্যাস নেওয়ার আগ্রহ যেন বেড়ে চলেছিল। রাতের বেলা তিনি তার ঘরের মধ্যে কার সাথে যেন চুপিসারে কথা বলতেন, অথচ তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তার দরজায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকলে কাউকে দেখা যেত না, এবং তিনি নিজেও স্বীকার করতেন না যে তিনি কারোর সঙ্গে কথা বলেছেন। এমন অনেক অদ্ভুত ব্যাপার তার বাড়ির লোকেরা লক্ষ্য করেছিল। তবে এর পরেই তিনি কোথায় যেন চলে যান। তারপর তিনি আর কখনো বাড়ি ফিরে আসেননি। এখন তোমরাই বলো, সেদিন ওই জঙ্গলের মধ্যে বটগাছের তলায় আমি যাকে দেখেছিলাম সে আসলে কে ছিল? অমরেন্দ্র চক্রবর্তীর সেই ঠাকুরদা, যিনি অনেক বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন, নাকি অমরেন্দ্র চক্রবর্তীর নিজে, যে মাস 2 পরে বাড়ি থেকে বেরিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? আমি যা দেখতে পেয়েছিলাম সেটা আসলে কি অতীত ছিল নাকি ছিল ভবিষ্যৎ? মাঝে মাঝে একটা কথা ভেবে এখনও সামান্য ভয় পায়। অমরেন্দ্র চক্রবর্তী কি তাহলে নিজের জানালা থেকে আধো অন্ধকারে সন্ধ্যাবেলা বাইরের দিকে তাকিয়ে সেই জঙ্গলের মধ্যে বটগাছের তলায় দাঁড়িয়ে থাকা যাকে দেখতে পেতেন, সেটা আসলে তিনি নিজেই কি? তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার এতটুকুও দুঃখ থাকবে না, কারণ আমি নিজেই এর সমস্ত কিছু বিশ্বাস করে উঠতে পারিনি। আমি জানি কিশোরী, তুমি এই সমস্ত ঘটনা কিছুই মানো না, সমস্ত কিছুই যুক্তি দিয়ে বিচার করে নাও। কিন্তু তোমার ছোটবেলায় দেখা সেই খেজুর গাছের তলায় ঘটা ঘটনাটা মাত্র 3 দিন পরে সত্যি হয়েছিল। তাহলে আমার দেখা সেই ঘটনাটা যদি তার 2 মাস পরে সত্যি হয়, তাতে সমস্যা কোথায় বলো তো? কিশোরী একটা কথাও বলল না। শুধু কিশোরী কেন, আমিও কেমন যেন নির্বাক হয়ে বসেছিলাম। তারানাথ উঠে গিয়ে দরজা খুলে একটু কেশে নিয়ে বলল, বড্ড দেরি করিয়ে দিলাম তোমাদের, বুঝলে? বৃষ্টিটা কমে এসেছে, এবার কখন নামবে তো বলা যায় না। বুঝলে হে কিশোরী, এই দুনিয়াতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো ব্যাখ্যা নেই, তবে তাও সব কিছু বিশ্বাস করতে হয়। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অমরেন্দ্র সাধনা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।